রেখেছেন, এই উদাসে আবার রেখেছেন প্রশ্নটা, যে কোন ধরনের বিস্কিটের মধ্যে কার্সিনোজেনিক কম্পাউন্ডটা থাকে একটু বলবেন? এগুলো কি এফসিআই এর অনুমোদন আছে? এই কম্পাউন্ডটা কি প্রিজারভেটিভ হিসেবে কাজ করে? দেখুন, আমি যে কম্পাউন্ডের কথা বলছি এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে না। আমি একদম লাস্ট কোশ্চেনটা থেকে শুরু করি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। এটা একটা ন্যাচারাল জিনিস। এটা একটা, আপনি যদি যে কোনো খাবারকে, মানে আমাদের বাঙালিদের যে খাবারের অভ্যেস কত ভালো ছিল, এটা থেকেই আমি ওই কিচেনেই চলে আসি আবার। এই যে কোনো জিনিস আপনি যদি কার্বোহাইড্রেট যুক্ত খাবার, তার মধ্যে যদি একটু প্রোটিন থাকে, সেইটাকে যদি 120°C উপরে হিট করে, মানে যখন 120°C উপরে হিট করবে, তাহলেই কিন্তু অ্যাক্রালামাইড যে জিনিসটা সেটা প্রডিউস হয়। তার নিচে হিট করলে টেম্পারেচার এটা তৈরি হয় না। তো আপনারা জানেন যে বেকিং টেম্পারেচার সবসময় 140-র উপরে বা 120-র উপরে তো হয়। অতএব 120-র উপরে, 120°C টেম্পারেচারের উপরে যা কিছু প্রোডাক্ট আপনারা বাজারে পান, সেটা বিস্কুট হোক বা কেক হোক, সেগুলোতে সবকিছুতেই কিন্তু অ্যাক্রালামাইড থাকে। এবার কম বেশির যদি কথা বলে, তাহলে অবশ্যই যেটা হার্ড হিট, মানে যেগুলো বেশি ক্ষণ ধরে হিট করা হয়, সেইগুলোতে বেশি তৈরি হবে। যেগুলো কম হিট করা হয় সেগুলোতে কম তৈরি হবে। এই 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 সেম জিনিসটা যদি আপনারা একটু ভাবেন, তাহলে দেখবেন যে আমরা সবসময় কি ঝোল, ডাল ভাত, ঝোল ভাত, মাছের ঝোল, এর উপরে আমরা বেশি রিলাই করতাম, বেস করতাম। কোনোদিন 100°C টেম্পারেচার বা 110°C টেম্পারেচার, যেটা এই প্রেসার কুকারেও হয়, তারও টেম্পারেচার কোনোদিন অত উপরে ওঠে না যেটাতে অ্যাক্রিলামাইড তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এই অ্যাক্রিলামাইড তৈরি হয় সম্ভাবনা হয় না বলে আমাদের খাদ্যাভ্যাসটা এত ভালো ছিল। আপনি এখন প্রশ্ন তুলতে পারেন, এবার অনেক স্কুলের স্টুডেন্টরা এটা আমাকে জিজ্ঞাসা করেছে বলে এটা বলে দেওয়া ভালো। অনেকে হয়তো সেটা ভাবতে পারে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যেটা হচ্ছে যেখানে আমরা সবসময় গিয়েও দেখেছি যে সেখানে শুধু ব্রেড, বিস্কিট, ব্রেডই আসল খাবার। তারা হচ্ছে সকাল সন্ধ্যে সবসময় ব্রেড খায়। তাহলে বলতে পারেন তারা কি হচ্ছে সবসময় এই কার্সিনোজেনিক জিনিসটাই খাচ্ছে? তাহলে তারা কি করছে? দেখুন, এর একটা উপায় আছে। সেটা সেটা হচ্ছে একটা এনজাইম পাওয়া যায়। যে এনজাইমটা যদি এর সঙ্গে মিক্স করা হয়, তাহলে এই অ্যাক্রিলামাইড প্রোডাকশনটা কমে যায়। কিন্তু আমাদের এইখানে যে ইন্ডিয়াতে, সেই এনজাইম দিয়ে যখনই আমরা ওইটা প্রডিউস করবো একটা ব্রেড, তার দাম যদি ওরকম $3-3.5, মানে আপনি হিসাব করে দেখুন যে 200-250 টাকা হয়, তাহলে আপনি আশা করি সেই দিন থেকে আর ব্রেড খাবেন না। তাহলে কোম্পানিরা সেটা বিক্রিও হবে না। অতএব কোম্পানিরা সেটা করেও না। আমার দেখা কোনো কোম্পানি কোনো এনজাইমেটিক ট্রিটমেন্ট করেছে আহ, সেটা আমার জানা নেই। অতএব অ্যাক্রিলামাইডটা যে প্রডিউস হচ্ছে এখানে, সেটা একদম অবধারিত আমি ধরে নিতে পারি। যদি কোনো কোম্পানি কোনো সময় করে থাকে, তারা যদি ক্লেম করে যে তারা এনজাইমেটিক একটা ট্রিটমেন্ট করে ব্রেডটাকে তৈরি করছে, আমি বলবো সেই ব্রেড আপনারা খেতে পারেন, কিন্তু সেটা লেবেলে বলে দেওয়া থাকা লিখে দেওয়া উচিত। আর আপনি বলছেন যে এটা এফএসএসআই এর অনুমোদন আছে কিনা, এই ব্যাপারটার যে মাত্রা, সেটা আমি একটু আগেই বলেছি যে 15 বছর আগেও মানুষ অতটা ভালো জানতো না এর ব্যাপারে। এখনো আহ, অনেক অর্গানাইজেশন তারা ভাবছে এটাতে কি করা যায়। এটা এইটা যদি ব্যান করতে হয়, তাহলে বুঝতেই পারছেন যে প্রচুর ওই এনজাইমেটিক ট্রিটমেন্ট ছাড়া হবে না। অতএব এটা এখনো মানে কোনো কোনো মানে যারা কোডেক বা এফএসএসআই, তারা এখনো এই ধরনের কোনো রেগুলেশন আনেনি বাজারে। সেই জন্যই নর্মাল ব্রেডই চলছে, এবং সেই ব্রেড আমরা খেতে বাধ্য হচ্ছি এবং খাইও। অসুবিধা নেই, মাঝে মাঝে আমরা খেতেও বাধ্য হই। আমি আমি এটা বলবো না যে একদিন দুদিন হঠাৎ করে খেলেই সেটা খুব ক্ষতি হয়ে যাবে। অ্যাটলিস্ট 5 দিনের যদি গ্যাপ দেন, একটা অস্ট্রেলিয়াতে একটা স্টাডি হয়েছে, একবার আপনি খেয়ে যদি 5 ডেজ সেই একই ধরনের জিনিস, ওই অ্যাক্রিলামাইড বা এই ধরনের জিনিস যদি না খান, তাহলে সেটা শরীর থেকে বেরোনোর অনেকটা চান্স থাকে। কিন্তু আপনি যদি প্রায় রেগুলার খেতে থাকেন এই জিনিসটা, সেটা কিন্তু আস্তে 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 তার ক্ষতিকারক দিকগুলো ফুটে উঠবে।